আতঙ্ক একটা অদ্ভুত জিনিস, এবং এটা এমনভাবে ব্রেনে এফেক্ট ফেলে আপনি সেই ট্রমা থেকে কখনো বের হতে পারবেন না। ট্রমা আমার জীবনের একটা পার্ট। বিশেষ করে এই মুহূর্তে যখন আমি আপনাদের সাথে কথা বলছি, আমি হয়তো আমার জীবনের অতীতের এক অংশের কথা বলছি, কিন্তু এখনও মাথার মধ্যে অন্য একটা ব্যাপার নিয়ে, অন্য একটা ভয় নিয়ে আজ সারাটা দিন আমার কেটে গেছে। ট্রমা এমন একটা জিনিস আমার লাইফে, এবং যখন আমরা ভয় পাই ওই ইভেন্ট চোখ বন্ধ করলে চোখের সামনে চলে আসে, ঘুমালেও চোখে আসে, না ঘুমালেও চোখে আসে। যেমনটা ঘটেনি তেমনটাও ঘটে। শান্তি আপনাকে দিবে না সেই ট্রমা কখনোই। এবং আমার এখনও আবছা আবছা মনে আছে আমি যে দৌড়গুলো দিলাম, যেভাবে দৌড়াচ্ছিলাম আমি। রাস্তা তো ফাঁকাই মোটামুটি ওই সময় একদমই, কারণ তখন অনেক রাত। এই সময় সচরাচর শুধুমাত্র বড় বড় গাড়িগুলো রাস্তাঘাটে বেশি চলাফেরা করে। আমি দৌড় দিচ্ছি, ডান দিক থেকেও ডাক আসে, বাম দিক থেকেও ডাক আসে, পেছন থেকেও ডাক আসে, মানে ওরাই আমাকে ডাকছে। রাস বা রাসের লোক বা হয়তো অজনিক, যে কেউই হতে পারে। ওই ভয়ের কারণে হোক এবং নার্ভাসনেসের কারণেই হোক, এই যে দৌড়টা যে আমি দিয়েছি, এই দৌড় দিয়ে যে আমি কত কিলোমিটার গিয়েছি আমি সেটাও জানি না। শুনতে আশ্চর্য লাগবে, কিন্তু আমাদের উপরে অনেক সময় আমাদের কন্ট্রোলই থাকে না। এবং একটা সময় যখন শরীরের সমস্ত এনার্জি ফুরিয়ে যায়, ব্রেন তখন বুঝতে পারে যে না, আর পসিবল না দৌড়ানো বা হাঁটা, যেটাই করি না কেন। এবং আমার এখনও মনে আছে আমি রাজারবাগ পুলিশ লাইনের কোনো এক সাইডের গেটের সামনে, তখন গেটের সামনেও না, কাছাকাছি, তখন মানে আমার আর শরীর নিতে পারছে না, আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। আমার শরীরে বিভিন্ন জায়গায় যে মানে এরকম একটা অনুভূতি যে মানে আমাদের হার্ট পালপিটেশন করে না, মানে হার্ট হৃদকম্প তো চলছে না, আমাদের হার্টটা তো কন্টিনিউ পাম্প করে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে শরীরে বিভিন্ন জায়গায় রক্ত পাম্প হচ্ছে ওই সময় এনার্জি দেওয়ার জন্য, মানে আমি এতটা টায়ার্ড তখন। এবং হ্যালুসিনেশন হচ্ছে, সত্যি কথা, ওটা কিন্তু কেউ আমাকে দেখাচ্ছে না, ওটা হ্যালুসিনেশন, আতঙ্কের হ্যালুসিনেশন। আমার এখনও মনে হচ্ছে যে পেছনে ওই লোকগুলো দৌড়ে আসছে আমাকে ধরার জন্য, এবং আমাকে ধরে নিয়ে যে অন্ধকারে কোনো জায়গায় আটকে ফেলবে, এরকম মনে হচ্ছিল। এবং আল্লাহর অশেষ রহমত, আমির সাহেব উনি বুঝতে পেরেছিলেন, উনি সেখানে উপস্থিত হন, এবং ওনার পরস্পর পর শরীরের যে কম্পনটা, এটা আমার থেমে আসে, এটা আমি টের পাই যে আমার শরীরের কম্পনটা থেমে আসে। আমার হ্যালুসিনেশনটাও ধীরে ধীরে কাটতে শুরু করে। আর হ্যালুসিনেশনের লেভেল এত ভয়ঙ্কর ছিল, আমি দেখতে পাচ্ছি যে আমার গলায় মানুষজন চেপে ধরেছে, কিন্তু ওইখানে কেউ নাই। এটা আতঙ্ক কিন্তু। এবং আমি আবার সেটা বুঝতে পারি যে কোনটা হ্যালুসিনেশন আবার কোনটা দেখার জিনিস। কিন্তু তফাৎ হচ্ছে কি, ওই সময় তুমি আতঙ্কিত, তখন আমার কাছে সবই রিয়েলি মনে হয়। কিন্তু এই যে এখন যখন বলছি কথা, তখন কিন্তু আমি ইজিলি বলতে পারি যে আমি ওইটা কি দেখেছি নাকি হ্যালুসিনেশন। এই এই ঘটনাটা আমি সাহেবকে না খুব ভালোভাবে রাগিয়ে দেয়। যথেষ্ট হয়েছে, আর কত, মানে উনি মনে করেছিলেন যে না, এটা খুব সাইলেন্টলি অথবা স্মুথলি মানে কিছু জিনিস আমার চোখের সামনে ঘটবে, এবং আমি আমার পক্ষে যতটুকু পসিবল হয় হেল্প করব। কিন্তু যখন যেই জিনিস আমার সামনে ঘটার কথা না, সেই জিনিসগুলো যখন ঘটবে এবং এটার ইফেক্ট যখন আমার উপরে পড়বে, শুধু ইফেক্টও না, আফটার ইফেক্টও তো থাকে। আমি আজকে দেখা গেল যে ওই ভবনে ঢুকলাম, আমি আপনার স্পেসিফিকলি বলি, আল্লাহ না করুক, তারপরও ওই ভবনে ঢুকলাম, না দূর থেকে আরেক ভবনের সিসিটিভি ক্যামেরা আমাকে ক্যাপচার করলো। এগুলো তো পরে বিপদে ফেলে মানুষকে, ফেলে না? উনি এই পরবর্তী বিপদের কথা মাথায় ভালোভাবে নিলেন, এবং উনি খুবই রাগ হলেন ওই সময়, কিন্তু উনি আমাকে বুঝতে দেননি। উনি আমার পাহারা বাড়িয়ে দিলেন, এবং উনি আমাকে বলেছিলেন যেই আসুক আমাকে ডাক দিবে, যেই আসুক আমাকে ডাক দিবে। কিন্তু এদিকে আমার অবস্থা খুব খারাপ। আমি বাড়িতে কোনো মতে সেদিন রাত্রেবেলা ফিরতে ফিরতে ভোর হয়, কিন্তু আমি ঘুমালেও মনে হচ্ছে যে লোকগুলো দৌড়ে আসছে আমাকে ধরার জন্য। আমি জেগে থাকলেও গেটে কেউ টোকা মারলেও মনে হতো যে এই যে মনে দলবল নিয়ে আমাকে ধরার জন্য চলে আসছে।
আমি বোঝাতে পারবো না ওই আতঙ্কের কথা। তো আমির সাহেবের করা পাহারা থাকার কারণে না অজনিয়াকে ঢুকতে পারছিল না আশপাশে। কিন্তু এদিকে কন্টিনিউ আমার মোবাইল ফোনে একের পর এক মেসেজ যে সে আমার সাথে কথা বলবে এবং একটা সময় সে আমাকে হুমকি দেয় যে যেই পাহারা বসানো হয়েছে আমার আশপাশে ওটা তার কাছে কিছুই না, সেটা ইনফিলট্রেট করে চলে আসতে পারবে, এমনকি চাইলে সে সবাইকে উড়িয়ে দিতে পারবে। আমি তারপরে তাকে কোনো কিছু উত্তর দিইনি। আমি অন্তত নিজের উপর একটু কন্ট্রোল রাখার চেষ্টা করেছিলাম যে না, আমি কোনো কিছুতে ম্যানুপুলেট হব না। কিন্তু সে কিন্তু তার কথাটা রাখে। যত কিছুই হোক, সে আমার রুমের মধ্যে এসে ঢুকে ওই ঘটনার প্রায় 12-13 দিন পরে। একটু একটু ততক্ষণে স্টেবল আমি, সে আমার রুমের মধ্যে এসে ঢুকে। ওই দিন আমার রুমের মধ্যে আমার ওয়াইফ ছিল না। তাকে আমি আমার রুমের মধ্যে যখন দেখলাম চেয়ারটার মধ্যে বসা, ইমাজিন করে দেখেন যে কলিজার ভেতরে কেমন লাগে, কি জোরে পায়টা আমার শরীরের ভেতরে। তো ওই সময় সে খুবই স্বাভাবিকভাবে মানে একটা কথা জিজ্ঞেস করলো যে আমি কেমন আছি। সে ইংরেজিতে বললো যে আমি কেমন আছি জিজ্ঞেস করলো। আমি ওকে এই কথার উত্তর না দিয়ে ওই কাঁপা কাঁপা গলাতে, মানে আশ্চর্য হলে যে কেউ ভয় পায় তাই না, তো ওই আচমকা তাকে দেখার কারণে শরীরে যে ঝাঁকিটা দিয়ে উঠেছিল ওই কাঁপা কাঁপা গলায় শুধুমাত্র আমির সাহেবের নামটাই নিয়েছি। ব্রেনে এমনভাবে ফিট করে রেখেছিলাম কাউকে দেখলেই আমি সাহেবের নাম নেই, বাবা মা তো কিছু জানা দরকার নেই। এই জন্য ব্রেন ইমিডিয়েটলি ওইটা চিন্তা করতে পেরেছিল যে আমাকে এখনই আমির সাহেবকে ডাকতে হবে। এবং আমির সাহেব সেই রুমের ভেতরে ঢুকলেন। ওই সময় হয়তো কয়েক সেকেন্ড, আমির সাহেব ভেতরে ঢোকাতে মনে হয় না সে বদার্ড। তো আমির সাহেব ঢুকেই ঠিক আমার কাঁধের উপরে উনি হাত রাখলেন, বাট উনি কিন্তু ম্যানিফেস্ট হন নাই। উনি কিন্তু রুমের মধ্যে জাস্ট আমি ওকে দেখতে পাচ্ছি, ও ফেসটা একটু ডার্ক, মানে মানে চেহারাটা পুরোপুরি ঢাকা। কিন্তু আমির সাহেব তার নিজের কোনো একটা অ্যাপিয়ারেন্স নাই। উনি উনি মনে হচ্ছে বাতাসেই মিশানো, কিন্তু উনি আমার কাঁধের উপরে একটা স্পর্শ দিয়ে রেখেছিল জাস্ট আমাকে কন্ট্রোল রাখার জন্য। এবং সে আমির সাহেবকে ডিরেক্টলি বললো যে ওল্ড ম্যান তোমার এখানে কাজ কি? ও সরি, তুমি তো ওল্ড ম্যান নও। তারপরে ওল্ড এন্টিটি বললো তাকে, তো তোমার এখানে কাজ কি? আমির সাহেব তাকে উত্তর দিলেন না কোনো, একেবারে শান্ত। আমির সাহেবের পলিটিক্সটাই আলাদা বা ওনার নেচারটাই আলাদা। উনি কেমন জানি, উনি অবজার্ভ করেন বেশি, কথা বলেন কম, অ্যাকশনটা নেন উনি ওনার ওয়েতে, যেটা উনি যেটা ভালো মনে করে। উনি চুপচাপ ছিলেন। তো আমির সাহেবকে তো সে ইন্টিমেট করতে পারলো না। তো ইন্টিমেটেড হলেন না দেখে আমির সাহেব তখন সে সরাসরি বলল, এই ছেলের জন্য আমার কাছে কাজ আছে অনেক, তুমি চাইলে থাকতে পারো। আমির সাহেব এসে বলছে যে তুমি চাইলে থাকতে পারো, কিন্তু এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কোনো অপশন নেই। তুমি তাকে সেভ করতে পারবে না, অন্য কেউ তাকে সেভ করতে পারবে না, তাকে কেউই সেভ করতে পারবে না আনলেস যদি আমি না থাকি এখানে। আমাকে আমার সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য হেল্প করো, দরকার পড়লে তুমি থাকো সাথে, আমার কোনো অবজেকশন নেই। কিন্তু তোমাকে আমি বলে রাখছি, এই ছেলে কোথাও নিরাপদ না। তখন আমির সাহেব কোনো কথা তো বলছেন না, তিনি কিন্তু এই পুরো মিটিংয়ের মধ্যে কোনো কথা বলেননি। কিন্তু আমি যেটা বুঝলাম যে আমার ভেতর থেকে একটা কথা আসতে যাচ্ছে, সেটা হচ্ছে আমি ডিরেক্টলি বলে বসলাম যে ওই দিন ওইটা কেন হলো, ওই জায়গায় ওই ঘটনাটা কেন ঘটলো। তো সে সাথে সাথে উত্তর দিল যে এটা একটা গেম, জাস্ট খেলা। তোমরা ক্রিকেট খেলো না, তোমরা ফুটবল খেলো না, তো ওইটা তোমাদের খেলা, এটা আমাদের খেলা, আমরা এটা এনজয় করি অনেক। এখন তুমি যদি চিন্তা করো যে একটা সাধারণ মানুষকে আমি কোনো কিছু করছি, না, দে আর মাই ডগ, আই প্লে উইথ দেম। আমি তাকে বললাম যে ওটা আপনার খেলা হতে পারে, কিন্তু এই আমি তো এত কিছু বুঝি না। সে সাথে সাথে উত্তর দিল যে মিস্টেকটা তো আমার, মানে সে আমাকে এটা বুঝালো যে মিস্টেক আমার, সে আমাকে দৌড় দিতে বলেছে, কিন্তু মানে তার কথা হচ্ছে যে সে দৌড় দিতে বলেছে। এখন আমি ঘরের মধ্যে না দৌড়িয়ে আমি বাইরে দৌড়ালাম কেন? এই কথার উত্তর কি দিব আমি?
মানে এটা হচ্ছে একটা ডেনাল মুড না তখন তার, যে আমি তাকে দুধ দিতে বলেছি, সে মনে করেছে বাইরেই দুধ দিই। এখন সে আমাকে তো সে বলেনি যে ঘরের মধ্যে দৌড়াতে। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে ভালো, ওরা যখন আমাকে মারছিল, লোকগুলো আমাকে মারছিল, যে আপনি কোথায় ছিলেন? ও আমার সাথে সাথে বললো যে আমি তো সেখানে ছিলাম। আমি গেলাম, আমি তোমাকে বললাম না ওদেরকে ছেড়ে দিতে। ওই সময় আবার আমার মনে পড়লো যে এক্স্যাক্টলি ওই লাস্ট মোমেন্টের কথাটা, ওটা আমার মাথার মধ্যে তখন ঢুকলো। মানে শখের কারণে আমি অনেক কিছু বলে গিয়েছিলাম ওই সময়, নাহলে আমি কথা জিজ্ঞেস করতাম না। সে আমাকে মনে করিয়ে দিল যে আমিই তো ছিলাম, যে তোমাকে দেখালাম যে আমার কোন জিনিসটা দরকার, আর আমি তোমাকে দেখালাম আমি কি করতে পারি। আমিই তো ছিলাম সেখানে। আমি ওই কুকুরের ঘাড়ে একটু উঠে দাঁড়িয়েছিলাম। এখন এই কুকুরের যে আরো অনেকগুলো ছানা রয়েছে সেটা তো আমি জানি না। তখন আমি ওনাকে আবার জিজ্ঞেস করি, আমাকে এসব কিছু থেকে একটু দূরে রাখেন। খুবই পোলাইটলি বলি, এবং আমি আপনাদের সামনে স্বীকার করি আমি হাত জোর করে বলেছিলাম, মানে দুইটা হাত একত্র করে জোর করে বলেছিলাম। ওই সময় আমি সাহেব আমার ঘাড়ের মধ্যে সাথে সাথে চাপ দেয় যাতে আমি এই কাজটা না করি, কিন্তু আমি এটা করি। আমি একজন মানুষ, আমার পক্ষে এত কিছু নেওয়া সম্ভব না। আমার দিন দুনিয়াটা আলাদা। আমার মা তো মারা গেল মাত্র কয়েক মাস, এর মধ্যেই যদি এত কিছু শুরু হয়ে যায় আমার সাথে, আমার পরিবারকে আমাকে দেখতে হবে। আমার পরিবারে কিন্তু কেউ নাই। যখন এরকম গার্ডিয়ান লেভেলে কেউ চলে যায় যারা একটা ফ্যামিলিকে দেখে রাখে, তখন নিজের জিম্মাদারি নিজের উপরে চলে আসে, পরিবারের জিম্মাদারিও নিতে হয়। তখন সে সাথে সাথে আমাকে পাল্টা প্রশ্ন করে যে তুমি মনে হয় যে তুমি সেফ, তুমি কোথাও সেফ না। তুমি যদি কোথাও সেফ থাকতে তাহলে তোমার উপরে সে হামলা করার চেষ্টা করতো না। এমনকি আমি আসার পরও সে তোমার চোখের সামনে এসছে, এবং লিখে রাখো সে তোমার চোখের সামনে আবারও আসবে। আমি থাকার কারণে সে এখন পর্যন্ত তোমার পরিবারের কারো কোনো ক্ষতি করেনি, তোমার আশেপাশে কারো কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু যখন আমি সরে যাব, যখন তুমি আমার প্রোটেকশনের বাইরে চলে যাবে, সে তোমাকে ছেড়ে দেবে? জিজ্ঞেস করো। তারপর আমি সাহেবের উদ্দেশ্যে ইঙ্গিত করে বলল যে বলো আমি কি মিথ্যা কথা বলেছি কিনা। আমি সাহেবকে সে বলছিল যে বলো যে আমি কি তাকে মিথ্যা কথা বলছি কিনা। আমি সাহেব সাইলেন্ট, কোনো কথা বলছেন না। রাজ তখন একটা কথা বলে, আমার এখানে কাজ শেষ হয়নি। শুধু আমার এইখানে কাজ নয়, আমার কিন্তু চারপাশে কাজ রয়েছে অনেক। তোমার এই ছেলেকে, মানে তখন আমি সাহেবকে উদ্দেশ্য করে বলছিল যে তোমার এই ছেলেকে বোঝাও, এবং দরকার পড়লে তুমি নিজে থাকো, দেখো, কিন্তু ইন্টারফেয়ার করো না। আমি কাউকে পছন্দ করি না আমার কাজে বাধা দিতে। অবশ্য সেটা মানুষ করে, আজ পর্যন্ত কোনো এন্টিটি সাহস হয়নি। এখন তুমি যদি বাধা দাও তাহলে হয়তো সেই সাহসের সীমাটা তোমাকে দেখাতে পারি। ধরে নিতে পারো যে এটা ওপেন থ্রেট তোমার জন্য, কিন্তু তোমার ছেলেকে বলো কাজ করতে, আমার কাজ করুক, আমি সব কিছু সমাধান করে দিয়ে চলে যাব। এখনো আমি সাহেব সাইলেন্ট। ওর এই কথার ধরনটা দেখেছেন কিরকম? আমার সামনে থাকা অবস্থায় আমি সাহেবকে শুধু ধমকিয়ে দিল একদম। আমি সাহেব তখনও সাইলেন্ট। সে উঠে দাঁড়ালো এবং বলল, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়, এবং আমি হ্যাঁ বাইরে অন্য কোনো শব্দ শুনতে চাই না। এবং তোমার ছেলেকে তৈরি করে নাও, সব জায়গায় দৌড় ঝাঁপ দেওয়া যাবে না। যদি দাঁড়িয়ে থাকতে বলি সেখানে যাতে দাঁড়িয়ে থাকে, যদি কারোর পেটে ছুরি মারতে বলি তাহলে কারোর পেটে যাতে ছুরি ঢুকিয়ে দেয়। তার সমস্ত প্রোটেকশনের দায়িত্ব আমার। এরপরে আল্লাহর বান্দা এখান থেকে গায়েব। আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই কেউ আমি সাহেবকে, হ্যাঁ অনেক জিন অনেক কথা বলতেই পারে, কিন্তু এইভাবে থ্রেট আমি কখনো কল্পনা করিনি। এখন পর্যন্ত দেয়ও নেই কেউ অবশ্য।
তো বেজুদও অনেক কথা বলতো ওনার নামে, আমি সাহেবের নামে, কিন্তু কখনো কে এইভাবে আমার চোখের সামনে তাকে থ্রেটই দেয়নি। উনি তখনও সাইলেন্ট। উনি চলে যাবার আগে আমার মনে আছে, উনি চলে যাবার আগে আমার মাথায় ফু দিয়ে গিয়েছিলেন, এবং ওই ফুটা দেওয়ার পর আমার শরীরটা হালকা একটু গরম হয়ে আসে, এবং হালকা গরম হয়ে আসার সাথে সাথেই আমার ঘুম চলে আসে। আমি দুপুরে উঠলাম, চারপাশে কেউ নেই আমার। আমি সাহেবের যে পাহারা সরে গেছে সেটা প্রমাণ হচ্ছে কি, আমার বাসার আশপাশে কোনো পাখি নেই। আমার বাসার আশপাশে বিদ্যুতের টাওয়ার ছিল অনেক, এবং এই টাওয়ারগুলোর উপরে পাখি বসে থাকতো। সেটা চড়ুই পাখি হতে পারে, কবুতর হতে পারে, কিন্তু সেটা আমি বুঝতে পারি। কারণ হচ্ছে কি, যখনই আমি বাইরে দাঁড়াবো পাখিগুলো যদি অন্যদিকে তাকিয়েও থাকে তখনই তারা সবাই ঘুরে শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। এটা স্বাভাবিকভাবে অন্য মানুষের কাছে কোনো কিছুই না, অন্য মানুষ সেটা বুঝবেও না। পাখি যে কোনো দিকেই তাকাতে পারে, আর পাখির দিকে তাকায় কজন? কিন্তু সেদিন বাড়ির আশপাশে কেউ ছিল না। আমি বুঝে গিয়েছি যে আমি সাহেব পাহারা উঠিয়ে দিয়েছে। তার মানে আমার ভেতরে একটা ব্যাপার কাজ করছিল, আমি সাহেব মনে হয় ওর কথাতে রাজি বা কোনো কিছু। জোহরের নামাজের পরে নামাজ পড়ছি, পাশে এসছে, যে কোনো একটা সময় পাশে এসছে, অপেক্ষা করছে নামাজ শেষ হওয়ার জন্য। নামাজ শেষ হওয়ার পরে উনি আমাকে বলল, সন্ধ্যায় সে কি বলে শুনবো। এটুকুই, সন্ধ্যায় সে কি বলে শুনবো। আমি ওনাকে কিছু বলার আগে উনি চলে গিয়েছেন। সন্ধ্যায় অজনি আকাশে, ঠিক ওই সময়টা, যে সময়টায় মাগরিবের নামাজের পরে এশারের আজানের আগের মাঝখানে সময়টায়, এই পরিমাণ একটা সময় অজনি আকাশে, এবং অজনি আকাশে সরাসরি আমাকে বলে, এবারের কাজ হচ্ছে বর্ডার ক্রস করা। তোকে বর্ডার ক্রস করার দায়িত্ব আমার। বর্ডার ক্রস করে মানে মালিক যেখানে যেতে বলেছে সেখানে যেতে হবে, মানে ওদের তো এখন মালিক, বস। তো যখনই বর্ডারের কথা শুনেছি আমার তো মানে পায়ের নিচে জমিন একেবারে গায়েব হয়ে গেছে। বিশ্বাস করবেন, হয়তো অড লাগতে পারে, আমি থপাস করে নিচে পড়ে গিয়েছি। ওই সেম আতঙ্কটা আমার মুখের মধ্যে মানে আমার মনের মধ্যে চলে আসলো, এবং আমার মুখের মধ্যে স্বাদ বদলে গেল। মানে তেতো একটা স্বাদ চলে আসছে আমার মুখের ভিতরে, কি বলে বর্ডার। এবং অজনিয়াকে আমাকে এটাও বলে যে তুই এখন যেদিকেই যাস না কেন, তোর কিন্তু উপায় নেই। তুই যেদিকে যাবি সেখান থেকে তোকে ধরে এনে আবারও সেই একই জায়গায় নিয়ে তোকে সাহায্য করবে, সাহায্য করে তোকে লাইনে নিয়ে আসবে। মালিক কিন্তু তোকে মারতে চায় না। তুই মালিকের হাতে মার খাওয়ার চিন্তা ভাবনা করিস না, মার খাবি না তুই, তোকে হয়তো টুকরা টুকরো করে ফেলবে, তুই টেরো পাবি না। এই জন্য বলি, যেটা করে সেটাই কর, অন্য কোথাও তোর যাওয়ার দরকার নেই। হ্যাঁ বল, এবং যদি দাঁড়িয়ে থাকতে বলে দাঁড়িয়ে থাকিস, ভয় পাইস না, তোর কিচ্ছু হবে না। কথাগুলো কিন্তু আমি সাহেব শুনেছেন, কিন্তু আমি রাজি হইনি। আমি সাহেব আমাকে বলেছিলেন যে আমি তোমার সাথে আছি, ভয় পেও না, 1 সেকেন্ডের জন্য যাব না, 1 সেকেন্ডের জন্য তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আমি রাজি হইনি, এবং 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 4 দিন গেছে, 5 দিন গেছে, 6 দিনও গেছে, 7 দিনও গেছে, রাজি হই না। এরপরে একদিন নিজেকে আবার আবিষ্কার করলাম, যে জায়গার কথা বলেছিল সাব অ্যাটমিক লেভেল, চারপাশে সব কিছু শূন্য গ্র্যাভিটিতে, জিরো গ্র্যাভিটিতে যেরকম নড়াচড়া করে ওরকম। এবং আমার মনে আছে সে আমাকে কি বলেছিল, যে এইখানে এই অবস্থায় যদি সে 1 ঘন্টা কাটায়, এই 1 ঘন্টায় যথেষ্ট আমার ব্রেনটাকে এলোমেলো করে দিতে। যখন আমি জাগবো তখন আমার নিজেরই অবস্থা হয়ে যাবে এরকম যে আমি একটা পাগল, আমার খালি হাসি আসবে, যেই আমার সাথে কথা বলবে শুধু হাসবো। আমি মুখ দিয়ে কাউকে কোনো কিছুই বলতে পারবো না যদি সে 1 ঘন্টা এখানে কাটায় আমার সাথে। এবং সে আমাকে তখন বলে দেয় যে আমি তোমাকে জাগিয়ে দিচ্ছি, এইটা শেষবারের মতো তোমাকে ওয়ার্নিং দিলাম, তুমি আমার হয়ে কাজ করো। এরপরে সে আমাকে কি বলেছিল সেটা তখন আমার মনে ছিল না, কিন্তু এখন মনে পড়ে। ওই সময় সে আমাকে বলেছিল
মানে স্বাগতম আমার কুকুরের দলে। এখন আমি বুঝি যে সেদিন সে আমাকে এই কথাটা বলেছিল। তো ওই দাবরানিটা খাওয়ার পরে আর সাহসে কোলে নেই। কিন্তু আমি সাহেব যেহেতু থাকবে, একটু হলেও অন্তরের ভেতরে মানে একটু জোর ছিল। এখন কোথায় যাব? বর্ডার, মানে মাথার মধ্যে সবার আগে ঢুকলো কি তাহলে কি পাশের দেশ ইন্ডিয়া? ইন্ডিয়ার আশপাশে কোন জায়গায় কি হতে পারে? কেন জানি মনে হচ্ছিল যে এটা কি ওই মেঘালয়ের সাইড অথবা আমাদের যে সিলেটের বর্ডারের সাইড, এরকম কিনা মাথার মধ্যে এরকম ঢুকছিল। কে জানতো যে ওই লোকেশন আরাকান? কে জানতো? কেউই না, আমিও না। ঠিক যাবার দিন মানে আমি সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে রাখছিল যে অনেক দূরে যেতে হতে পারে এবং ওজনিয়াকি খবর নিয়ে আসে যেতে হবে আরাকান। কোথায়? লাবুয়ায়। লাউয়া মানে লাবুয়া, এরকম আর কি উচ্চারণ, লাবুয়া। আমি জানি না বাংলায় কী হবে, কিন্তু উচ্চারণটা হচ্ছে লাবুয়া, মানে লাউয়া না, লাবুয়া মানে লাবওয়া এরকম। তো ওইখানে গেলে ওইখানে কিছু কাজ আছে, সেই কাজে ভাগিদার হতে হবে, মানে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে ওইখানে। এখন দাঁড়িয়ে থাকার পারপাসটা কি সেটা আমি জানি না, তখন পর্যন্ত জানি না, পরে যা জানবো। এই এখন ধীরে 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 আমার ইনভলভমেন্ট আর কি বাড়া শুরু হবে এবং আমারও ধীরে 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 ভয়ের যে পার্টটা ছিল সেটা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। এবং এই রাস আমাকে মানে অহংকারী ব্যক্তির যেরকম মানে একটা ট্রেনিংয়ের সিস্টেম থাকে না, এরকম একটা ট্রেনিংয়ের সিস্টেমের মধ্যে আমাকে নিয়ে আসবে, যাতে আমি ইজিলি যেই কোনো লোকের বিরুদ্ধে দাঁড়াতে পারি। এই জন্য দেখবেন যে আমার ঘটনার মানে ওই পোর্শনগুলোতে ডেফকন 2 এর পরের পোর্শনগুলোতে দেখবেন যে আমার রোলটা একটু চেঞ্জ। আমি কেমন যেন একটু সাহস করে বেজুসকে আটকানোর চিন্তা ভাবনা করলাম, মনে আছে আপনাদের? আমি রাজকে ওই যে ঘেরার মধ্যে আটকে ফেলেছিলাম। এই সাহস আসছে কোত্থেকে? আমি তো কাউকে বলি নাই। এই সাহস কিন্তু এই রাসেরই দেওয়া, মানে সে আমাকে ট্রেন করেছিল ওই সময়টায়। মানে এটাকে বলে সঙ্গদোষ, অসৎ স্বর্গে সর্বনাশ। অহংকারের সাথে থাকলে অহংকারের ছোঁয়া চলে আসে। আমি সেটা বলছি না, শুধু কথার কথা বলছি। তো পুরোপুরি লোকেশন ফাইনাল, লাবুয়া যেতে হবে এবং এটা আরাকানে। এখন এই বর্ডার পার হবে কীভাবে? আর আমাদের তো এখন বর্ডারের ওই পাশটা খুব বেশি সিকিউর, অনেক বেশি নজরে থাকে এবং চারপাশে মায়ানমারেরও বর্ডার যারা প্রোটেক্ট করে তারাও এবং আমাদেরও আছে। এবং চাইলেও তো পাসপোর্ট দিয়ে এদিক ওদিক যাওয়া সম্ভব না, আমার তো পাসপোর্টই নেই। মাথার মধ্যে না কেন যেন মনে হচ্ছিল যে এরা আমাকে কোন না কোন রাস্তা দিয়ে নিয়ে যায়। তো সবার আগে ওই স্পেসিফিক লোকেশনে আমাদের নিজেদের দেশের মধ্য দিয়েই মেইন রাস্তা দিয়েই স্পেসিফিক লোকেশনে যে পৌঁছাতে প্রায় আমার একদিনের কাছাকাছি লাগে। তো একদিনের কাছাকাছি লাগে শুধুমাত্র মেইন জায়গায় যে পৌঁছাতে, সেখান থেকে আমাকে হাঁটতে হবে। মানে সেখান থেকে এমন কোনো রাস্তা নেই যে অন্তত আপনি সাইকেল চালাতে পারবেন, এমন রাস্তাই নেই, আমাকে হেঁটে যেতে হবে। তো বর্ডারের কোন পাশে যাব না পাশে যাব সেটা হচ্ছে আমির সাহেব আমাকে জানাবে, কারণ অজনিয়াক আমির সাহেবকে রাস্তা দেখিয়ে দিয়েছে, অন্য কেউ আমাকে গাইড করবে না। এবং আসলে কি হয়তো অবাক হতে পারেন, কিন্তু যখন আপনি আপনার বন্ধুর সাথে থাকবেন, বন্ধু বা ভাই বা যেই হোক যিনি রাস্তা চিনেন, তার সাথে আপনার যে কোনো জায়গায় যেতে কোনো সমস্যা হয় না। উনি যদি আপনাকে বলে যে আমরা এই কাদার মধ্যে দিয়ে হাঁটবো, 1 হাঁটু সমপরিমাণ কাদা, আপনি সেটা দিয়ে হাঁটতে পারবেন, কারণ আপনি আপনার পাশের লোকটাকেই বিশ্বাস করছেন এবং সেই হিসাবে চলছেন আপনি। আমি সাহেব থাকার কারণে আল্লাহর কাছে শুকরিয়া এবং ওনার কাছে কৃতজ্ঞতা যে উনি সেদিন আমার পাশে ছিলেন। নইলে
ওই অন্ধকারে শুধুমাত্র মানে মানে অন্ধকারে যে রাস্তায় হাঁটতে হবে ওটা আমার দ্বারা সম্ভব হতো না। কিন্তু এটা সঠিক, আমি একবার ভয়ে দৌড় দিয়েছিলাম পালানোর জন্য, দৌড় দিয়ে নিজেই রাস্তা হারিয়ে ফেলেছি। আমি সাহেবকে রেখেই মানে দৌড় দিয়েছিলাম, নিজেই রাস্তা হারিয়ে ফেলেছি। কারণ বন জঙ্গলে না আপনি সোজা চলতে পারবেন না, আপনি সোজা চললেও আপনার রাস্তা আস্তে আস্তে বদলাতে থাকবে। মানে বনের মধ্যে দিকটা আপনি ধরে রাখতে পারবেন না যদি আপনার কাছে ইকুইপমেন্ট না থাকে। আমার মনে আছে এখনো, উনি আমার পাশে ছিলেন, কথার পর কথা কথার পর কথা। উনি আমাকে এত রিল্যাক্স রেখেছিলেন, এত রিল্যাক্স, যে আমি ততক্ষণে যে প্রায় 7-8 কিলোমিটার হেঁটে ফেলেছি। এই একটু উঠি একটু নামি একটু চড়াই উতরাই এগুলো পার করে ফেলেছি, এটা আমি টের পাই নাই। এবং হয়তো অবাক হতে পারেন যে 7-8 কিলোমিটার, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি এক্সারসাইজ করি এখন, সেটাও সারাদিনে 8 কিলোমিটার দৌড়াই। হয়তো আপনার কাছে মনে হতে পারে যে কী বলে না বলে, কিন্তু বিশ্বাস করেন যে দৌড়ায় না, সে চাইলে 20 কিলোমিটার দৌড়াতে পারে, এটা কিচ্ছু না। আপনি আপনাকে পুশ করতে পারবেন কতখানি তার উপরে। এবং আমি ইজিলি 15-16 কিলোমিটার হাঁটতে পারি, খারাপ লাগে না। মানে আমার হাঁটার গতি হচ্ছে 1 ঘন্টা 4 কিলোমিটার এরকম। তো আমি হাঁটতে পারি, আমি 2 ঘন্টার মতো হাঁটতে পারবো টানা, একটু খারাপ লাগবে না আমার। তো আমি এই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কথা বলছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি। মাঝে মাঝে দূর দূর মানে মাঝে মাঝে মানে বনের লেভেলটা নিচে নেমে আসছে, মানে নিচে নেমে আসছে বলতে কি, মানে গাছগুলো যেমন বড় বড় থাকে, সেই গাছগুলো আবার ছোট ছোট। বোঝা যায় যে এই জায়গা দিয়ে মানুষজন চলাফেরা করে, মানে হাঁটা চলার ইয়াটা বোঝা যায়। আবার এমন একটা স্পেসও আসে সামনে, যে স্পেসে একেবারে খোলা ওপেন জমি। কিন্তু আমাকে না মানে হাঁটিয়ে হাঁটিয়ে যে কোথায় নিয়ে গেছে বা এক্সাক্ট কোন লোকেশন, আমার পক্ষে এখন বলা টাফ। এবং আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছেন আমির সাহেব, অন্য কেউ না কিন্তু। কারণ লোকেশন আমির সাহেবকে তারা চিনিয়ে দিয়েছিল অজনিয়াক। উনি আমার পাশে ছিলেন দেখে আমি তখন পর্যন্ত শক্ত। দিন হয়ে আসবে এবং আমি অনেক সময় জঙ্গলে চলাফেরা করার সময় কখনোই এরকম ঘরবাড়ি দেখি নেই। ওই জায়গায় আমি যখন যাই পৌঁছাই, আমার মনে আছে আমির সাহেব আমাকে বলছিলেন যে সামনে একটা ছাউনির মতো আছে, এবং ছাউনিটা হচ্ছে কীরকম, আপনি শুধুমাত্র বসার মতো একটা স্পেসের মতো, এর বাইরে কিচ্ছু না। এটা বোঝা যায় যে এদিক দিয়ে আসা লোকজন যাওয়া আসা করে, এটা বোঝা যায়। সেখানে আমি কিছু সময়ের জন্য একটু বিশ্রাম নেই। ওই বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে অজনিয়াক আসে, এবং অজনিয়াক এসে মানে আমাকে দেখে একটু তাচ্ছিল্য করলো, এবং আমির সাহেবকে আরেকটা লোকেশন দিল। লোকেশনটা দিয়ে বললো যে এক্স্যাক্ট ওই জায়গায় যেতে। সেইখানে কিছু জিনিস ঘটবে, যে জিনিসটা এখন নিজের চোখে আমি দেখব। এই জঙ্গলের মধ্যে যে আমরা হাঁটছি, আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই অন্ধকার আপনি দেখছেন কিভাবে। আমার সাথে সে থাকাতে, মানে আমির সাহেব থাকাতে আমার আলোর দরকারই পড়ছে না, কারণ সে তার ক্ষমতা বলে আমাকে দেখাচ্ছে রাস্তা। তো এই জন্য আমার আলোর দরকার পড়ছে না। কিন্তু এটা ঠিক যে বন জঙ্গলে রাতেরবেলা শব্দ হয় ভালো, একদম অনেক শব্দ হয়। তো এইবার এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, মানে বনের মধ্যে যাওয়া আসা রাস্তা থাকে, কিন্তু আমি জানি না এখান দিয়ে কখনো গাড়ি গিয়েছে কিনা, কিন্তু রাস্তাটা হচ্ছে আপনি আপনার হাত যদি মাটির উপরে রাখেন, আপনার হাত এবং কনুই যতটুকু ডিস্টেন্স দেবে, এই 2 হাত কনুই থেকে শুরু করে মানে 1 হাত এবং অর্ধেক এতটুকু জায়গা কেমন জানি একেবারে ফ্রেশ মনে হলো। যে ঘাস ছোঁয়া রাস্তা থাকে না গ্রামে, শক্ত মাটির ঘাস ছোঁয়া, মাঝখান দিয়ে মানে ঘাসটা নেই, এরকম রাস্তা। এবং এরকম রাস্তায় ওঠার পরে খুব দূর থেকে
একেবারে ফেইন্ট একটা শব্দ আসছে, মানে কোনো রকম কথাবার্তা বা কোনো রকম জলসা টাইপ কোনো কিছু। আমির সাহেব আমাকে আস্তে করে বললেন, শোনো, এটা আরাকান। এখন সামনে অনেক লোক পড়তে পারে, ওরা খুব সহজে তোমাকে চিনে ফেলবে, কারণ তুমি এখানকার লোক না। তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু সামনে দেখে আসি। উনি আমাকে বলেছিলেন যে তোমার তো মানে আমার তো সমস্যা হচ্ছে, আমার মধ্যে ভয় কাজ করছে অনেক। উনি আমাকে বলেছেন শুধু চোখ বন্ধ করো আর 1 থেকে 50 গুনতে থাকো, আমি যাবার আসবো। তো 1 থেকে 50 গুণের আগেই আমি স্যার চলে আসেন, এবং এই যে সময়টা, এই যে কয়েক সেকেন্ড আমি চোখ বন্ধ করে রাখা অবস্থায় মনে হচ্ছিল যে আমি এদিক ওদিক কাত হয়ে পড়ে যাচ্ছি। তারপরও আমি সাহেব যখন আসলেন, উনি এলেন, উনি আমাকে বললেন চলো, বুঝতে পেরেছি ঘটনা কি। আমি এবং উনি যাচ্ছি, যত সামনের দিকে আগাচ্ছি এই বন জঙ্গলের ভেতরে জলসার যেটা আমার কানে কানে আসছে এই মুহূর্তে, এটা এইখানে হচ্ছে দেখে, মানে জলসা না কিন্তু এইটা হচ্ছে, এখন আপনারা যে ব্যাপারটা শুনবেন এটা আপনারা খুব ইজিলি রিলেট করতে পারবেন। এইখানে একটা মানে প্রক্রিয়া হবে এখন। আমার জানা মতে আরাকানের লোকগুলা যারা আছেন তারা সবাই আমার জানা মতে তারা মুসলমান, আমার জানা মতে। কিন্তু একটু অবাক হলাম যে এখানে রিচুয়ালের মতো কিছু একটা হচ্ছে। কেন বলছি, আমি যাচ্ছি একটা জায়গায় এসে থামলাম, বন জঙ্গলের জিনিসপত্র দিয়ে বাড়িঘর তৈরি করা, মানে বনের জঙ্গলে যা পাওয়া যায়, এবং বাড়িঘর বলতে কি তিনটার মতো ঘর, এবং ঘরগুলো আহামরি বড় না, এগুলো কোনো রকম মানে এই যে ঝুপড়ি ঘর থাকে না এরকম, বন জঙ্গলের জিনিস দিয়ে তৈরি করা। এবং সেইখানে আমির সাহেব আমাকে বলছিলেন ওরা এইখানে একজনকে ডাকছে, যেভাবে মনে করো বিভিন্ন লোকেরা আরাধনা করে, এইভাবে আরাধনা করছে। কার আরাধনা এইটা এখন জানার জন্য আমির সাহেব আমাকে বলছিলেন যে তুমি চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকো এখানে। এক একটা মশা মানে কি ভয়ঙ্কর, এই জঙ্গলি মশাগুলো একটু অন্যরকম হয়। তো আমির সাহেব একটু সামনের দিকে গিয়েছেন, এটা আমি বুঝতে পারছিলাম, কারণ উনি যখন যাচ্ছেন এই এমন একটা মানে এটা একটা এমন একটা অনুভূতি, আপনি হাওয়ার মধ্যে তার মুভমেন্ট টের পাবেন যে তিনি কোথায় আছেন, তার চেহারা দেখবেন না, কিন্তু আপনি এটা অনুভব করতে পারবেন। ওনাকে আমি বুঝতে পারলাম যে উনি এই 3টা ছোটোখাটো ঝুপড়ি ঘরগুলোকে চক্কর দিয়ে এসে আমার পাশে এসে দাঁড়ালেন, এবং পাশে দাঁড়ানোর পরে উনি আমাকে বললেন যে শুনতে থাকো, ওরা কী বলে আমি সেটা তোমাকে বলি। এখন তারা যেই জিনিসটা বলছে সেটা আবার আমার কানে আমি বুঝতে পারছি না, ভাষাটা বুঝতে পারছি না। কিন্তু যখন আমির সাহেব বলা শুরু করলেন তখনই আমি বুঝতে পারলাম আমাদের এখানে যেরকম আসর বসিয়ে কাউকে না কাউকে ডাকা হয়, তারা একজনকে ডাকছে। কাকে ডাকছে এই এখন ক্লিয়ার হবে। মানে কেউ এলো, কীভাবে এলো সেটা হচ্ছে কি, উপরের দিক থেকে শীষের শব্দ আসে আমার কানে। আমার এই কানে শীষের শব্দ শোনার কথা না, কিন্তু আমার সাথে আমির সাহেব থাকার কারণে এই শীষের শব্দটা আমার কানের মধ্যে ঢুকলো। কিন্তু শেষের শব্দটা কিন্তু ছিল যারা এইখানে আরাধনা করছে তাদের জন্য, এবং তারা আরাধনা করছিল সে হচ্ছে এমন একজন যে হচ্ছে বেইজুদের কোনো না কোনো আশপাশের লোক। কিন্তু এই বেইজুদের আশপাশের যে লোক যাকে আরাধনা করে এই লোকেরা এখানে নিয়ে এলো, তারা আবার তাকে দেবতা টাইপের কিছু মানে। আমি এবার চিন্তা করছিলাম যে এরা মুসলমান। আমির সাহেব আমাকে বললেন তোমার একটা ধারণা ভুল। আমারও প্রথমে ভুল হয়েছিল যে এরা মুসলমান, কিন্তু এরা কেউ মুসলমান না, এরা সবাই মুসলমানের বেশের ভেতরে থাকা বৌদ্ধ, এবং এরাও অরিজিনালি বৌদ্ধ না। তখন বেইজুদের লোকটা যে আসলো এখানে, সে আসার পরে আমির সাহেব তখন আবার ট্রান্সলেশন করছেন আমাকে। উনি আমাকে বলছেন এইখানে এখন যে এসছে সে বলছে যে আমাকে ডেকে আনলি কেন। আবার যারা ডেকে এনেছে তারা আবার তাদের সমস্যার কথা বলছে, যে তাদের এক ক্যাম্প, তাদের উপরে কিছু লোক খুব বেশি চাপ দিচ্ছে এখন, মানে তারা যাতে তাদের বিরুদ্ধে কাজ করে, মানে যেই আরাকানে যে ঘটনাটা ঘটছে তো সেটা তো আমরা জানি কেন। এখন তারা তো উপর দিয়ে সেজে আছে মুসলমান, ভিতরে তো তারা বৌদ্ধ।
এখন তারা কিভাবে এই মানে সমস্যা থেকে উত্তরণ পাবে? কী সমস্যা? তারা তো ছদ্মবেশে মুসলিম কমান্ডের সাথে জড়িয়ে আছে। এখন মুসলিম কমান্ড কিছু জায়গায় কিছু কাজ করতে বলছে তাদেরকে। এখন তারা সেটা পারবে কীভাবে, করবে কীভাবে? করলে তো আবার তাদের বসেরা টের পেয়ে যাবে যে ওরা করেছে, মানে ব্যাক বাইট যেটাকে বলে। তো সেই এনটিটি তাদেরকে শিখিয়ে দিচ্ছে কীভাবে করবি, কীভাবে করবি, এবং তাদেরকে এটাও বলে দেয় যে তোরা কর, নিশ্চিন্ত থাক, আমাকে বলেছিস, তোদের কাজ হয়ে যাবে। মানে এনটিটি তাদের, মানে তারা বিপদে পড়েছে যে এখন তারা ডাবল এজেন্টের ভূমিকায় কীভাবে থাকবে। এনটিটিকে বলল, মানে তার মানে এনটিটির সাথে আগে থেকে তাদের কানেকশন। এনটিটির কাজ হচ্ছে তাদের বড় লেভেলেও সেই এনটিটির সাথে কানেকশন আছে এই বৌদ্ধদের। তো ওই বড় লেভেলে যাতে খবর না পায় যে এরা আবার ডাবল এজেন্ট হয়ে কাজ করছে। এখন এরা ডাবল এজেন্ট হবে কেন? এদেরকে আবার, মানে এইখান থেকে যখন বেজুদের লোক চলে যায়, আমি সাহেব সাথে সাথে আমাকে বলে এদেরকে ওজনিয়াক ফাঁসিয়েছে। এখানে আমাদের সাথে যে ওজনিয়াক এসছে না, সেই আরও আগে থেকে এদেরকে ব্ল্যাকমেইল করে পুশিং দিয়ে এখন রাস্তার সাইডে নিয়ে আসছে, যাতে বেজুদের লোক তো যে আপার হ্যান্ডে বসা, যাতে সেইখানে কবজা করতে পারে রাস। কারণ বেজুদের লোক বসা থাকার কারণে রাস্তার চারপাশে সব ধরনের কাজ করতে পারছিল না আরামসে। জিনিসপত্রগুলো তো তার এদিক ওদিক ছড়ানো, যে জিনিসপত্রগুলোর জন্য সে এখানে এসছে, যে জিনিসপত্রগুলো তার ক্ষমতার উৎস। মনে করুন এর আগে তো বলেছিলাম যে কিছু জিনিসপত্র তার ছিল। একটু কনফিউজিং না ব্যাপারগুলো? আমার কাছেও কনফিউজিং একদম। মানে কে কার আপন, কে কার শত্রু, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সব হচ্ছে নিজেদের খেলা। এনটিটিরা মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, কখনো ডাবল এজেন্ট, কখনো ফ্রি এজেন্ট, যেইভাবে পারে একজন আরেকজনের সাথে লাগিয়ে দিচ্ছে। তো এইখানে আগে থেকেই বেজুজের লোক কাজে ছিল। এই বৌদ্ধদের উপর লেভেলে কথাবার্তা বলতো, সেখান থেকে তারা ছদ্মবেশে মুসলিম দলের হয়ে, মানে মুসলিম দলের ভিতরে ঢুকেছে, ইনফরমেশনটা উপরের দিকে পাঠাতো। কিন্তু ওজনিয়াক এসে তাদেরকে মানে ব্রেক করে ফেলেছে লোকগুলোকে, যাতে বেজুজের লোককে ডেকে এনে, মানে বেজুজের লোককে যাতে বলে যে তাদের কাছে এখন একটা কাজ আছে, এখন কাজ না করলে তো এখানে ধরা পড়ে যাবে, যেহেতু এখানকার কমান্ড তারা ফলো করছে মিশন অনুযায়ী। তো যাতে উপরে আপার লেভেলে যাতে কেউ টের না পায়, তো সেই এডিটি বলেছে তোরা যা মন চা কর, সমস্যা নেই, আপার লেভেলে কাউকে বলবো না আমি। মানে বুঝতে পেরেছেন তো ভেজালটা কোথায়? তারপরে রাস্তার প্ল্যান তো সাকসেসফুল, মানে সেই এই বেজুদের এন্টিটিকে সে বোকা বানিয়ে দিল ওজনিয়াকে, সে এই লোকগুলোকে নিজের কবজা নেওয়ার কারণে। এখন এরপরে এই লোকগুলো এই ছাউনি থেকে বের হয়ে চলে গেছে, আমি দেখলাম একেবারে চলে যাচ্ছে। এখন আমি গাছের পেছনে একদম চুপ। তারা চলে গেছে, মানে জঙ্গলের ভেতরে তারা তাদের ওই হালকা আলো ব্যবহার করে রাস্তা ধরে চলে যাচ্ছে। আমি অপচেতন মনে না হাঁটা দিলাম ওই ছাউনি ঘরগুলোর দিকে। আমি সব পেছন দিকে টান দিল খপ করে আমাকে। উনি আমাকে ফিস করে বলল এখনো একজন আছে, যে হচ্ছে মেইন। উনি আমাকে বসিয়ে দিলেন এবং উনি আমাকে বললেন ভেতরে যে আছে সে হচ্ছে এই যে এন্টিটি এলো তার উপর এসেছে, তার এখনও ঠিক হতে সময় লাগবে। অন্য সমস্ত লোকেরা চলে যাবে অতি স্বাভাবিক, কারণ তাদেরকে খুব তাড়াতাড়ি ওই মুসলিম ক্যাম্পে যে ঢুকতে হবে, যে ক্যাম্পের থেকে তারা এখানে এসছে, নইলে তো তাদেরকে সন্দেহ করবে। এখন ওর উপরে এসে ভর করাতে ওর তো একটু এনার্জি লস হয়ে গেছে, ও একটু ঠিক হবে, তারপরে ও এখন মদ খাওয়ার পরে একটু পরে ওর শরীরে একটু চোর আসবে, তখন ও এই হেঁটে সেখান থেকে চলে যাবে। এবং এটা যেমন তেমন মদ নয়, এটা শক্তিবর্ধক মদ। তো উনি আমাকে কথাটা বললেন। আমরা বসে আছি এবং আমি শব্দ করে মশা মারতে পারছি না, কিন্তু হঠাৎ পেছনে যে রাস এসে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারলাম। হালকা করে শুধুমাত্র ঘুরে তাকিয়েছে,
এবং সে তার মতো করেই তার স্টাইলে এসে বলল যে কেমন আছি, এবং সেইটাও বলল এখন একটা অদ্ভুত সুন্দর স্পোর্টিং ইভেন্ট হতে যাচ্ছে এখন। তখনই আমির সাহেবের উদ্দেশ্য করে বলল, মানে এখন আমি চাইব এই যে আমাদের যে নতুন ওয়ার্কার সে যাতে একটু শক্ত থাকে সে ব্যবস্থাটা যাতে তুমি না, মানে আমির সাহেবকে উদ্দেশ্য করে সে কথাটা বললো, নতুন ওয়ার্কার মানে আমি, সে যাতে একটু শক্ত থাকে, মানে আমি যাতে একটু শক্ত থাকি। এবং সে এটাও বলে আমির সাহেবকে, এটা তার জন্য প্রথমবার, কিন্তু তোমার পুরো শক্তিটা তার উপরে ছেড়ে দিও, নইলে সে পারবে না। রাজকে আমি দেখলাম শুধুমাত্র স্বাভাবিকভাবে হেঁটে যেতে, সেই সেই রকম সেই লম্বা চুল, সেই রকম মুখের দাড়ি, সেই কাপড়ের ধরন, হেঁটে 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 একেবারে একটা মানে চুপড়ি ঘরের ভিতরে যে ঢুকলো, এবং ঢুকতেই আমরা যদি গলার টিপে ধরে একটা শব্দ হয় কারোর, মানে হাতের টিপে ধরলে একটা শব্দ হবেই, সেটা তো ইমিডিয়েট ঢোক গেলারও শব্দ হয়, আবার পচ করে ওটা শব্দ হয়, মানে মুখের ভিতরে গলার ভেতরে শব্দটা আমি টের পেলাম। এবং এইটাও টের পেলাম যে কাউকে তুলে আছাড় মারতে। তো ভেতরে যে আছাড় মারছে সেটা তো আমি নিজের কানে শুনতে পাই। আমি সে ইমিডিয়েটলি আমাকে স্পর্শ করে এবং উনি আমাকে বলে যে তুমি এখন যা দেখবে তা তোমার উপরে আসর করবে না, কিন্তু সেটা তোমার মনে থাকবে। এবং এই কথা বলার পরপরই উনি আমার মাথার উপরে এমনভাবে হাত বুলিয়ে সোজা আমার ঘাড়ের পেছনে এমনভাবে চাপ দিলেন যে চাপটা দেওয়ার সময় মনে হচ্ছিল যে আমার পুরো শরীরের রক্তগুলো এই মুহূর্তে আমার থুতনির নিচে গলার মধ্যে এসে জমা হয়েছে এবং এক ধাক্কায় বের হয়ে যাবে। এবং ওই চাপটা দেওয়ার কয়েক সেকেন্ড পরপরই উনি আমাকে যখন ছেড়ে দিলেন, আমার বডি থেকে একটা ভার নিচের দিকে নেমে গেছে এবং প্রচণ্ড ফুরফুরা লাগছে আমার কাছে তখন নিজেকে। কিন্তু ফুরফুরা লাগলেও আমার এখনো মনে আছে, কেন জানি মনে হচ্ছিল যে আমাকে এখানে চুপ থাকতে হবে, শুধুমাত্র দেখতে হবে, আর এখানে এমন কিছু ঘটবে যেটা আমি কল্পনা করিনি কখনো। এমনও হতে পারে যে এখান থেকে সেই ইনফরমেশন বের করবে এখন। আমি এবার একেবারে খুব স্বাভাবিকভাবেই গাছের পেছনে থেকে বের হয়ে এলাম, হেঁটে গেলাম। এখন কিন্তু আমি কারো কন্ট্রোলে নাই, অবভিয়াসলি আমি সাহেব আমার সাথে হেঁটে গেলাম। এবং এই হেঁটে যাওয়ার এই কয়েক মুহূর্তের মধ্যেই ওই কুড়ে ঘরের ভেতরে মানে কুড়ে ঘর বলতে কি ওই যে ছোট ঝুপড়ি ঘর, ওইটার মধ্যে আগুন জ্বলে উঠলো ভেতরে আর কি, আলো দেওয়ার জন্য। আমি শুধুমাত্র ওই পাতাগুলো দেখলাম এবং হালকা করে উকি দিলাম ভেতরে দেখার জন্য। এবং যার ফেসটা দেখলাম তাকে আমাদের দেশি মনে হয়নি, কিন্তু আবার আমি এমনও না যে আমি বার্মার লোকদের দেখেছি, এরকমও তা না, এই জন্য আমি বলতে পারছি না। কিন্তু আবার সেরকম চেহারাও না, বার্মার লোকদের মতো যে মানে চেহারা ওরকমও না, পুরোপুরি না। এবং সে চেয়ারে বাঁধা, ওখানে একটা চেয়ার আছে, চেয়ারটা কীরকম আমাদের সাইজের চেয়ার না, মানে এইখানে যেই ঘটনাটা ঘটেছিল এই লোকের উপরেই বেজুজের সেই লোক এসে ভর করেছিল। এবং অতি স্বাভাবিকভাবে দেবতা যারা থাকবে তাদের হিসেবে তারা তো একটু হাই গ্রাউন্ডে থাকবে। তো সে যে চেয়ারে বসা, সেই চেয়ারে ওই সম্ভবত এটা হবে শাপলা, অথবা এটা হতে পারে পদ্মফুল, মানে এরকম একটা কিছু যেটা পেছনে আঁকা, এবং সেটা একটু দুটা পিঁড়ি বা তিনটা পিঁড়ি বসালে যেরকম হবে এরকম একটা চেয়ার। এবং এটার মধ্যে সে অদ্ভুতভাবে বাঁধা, কিন্তু মুখ তার খোলা, মুখ কিন্তু বাঁধা না, মানে মুখ কিন্তু তার খোলা, কিন্তু সে কথা বলতে পারছে না, মানে তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধুমাত্র গোঙানি শব্দ ছাড়া। এবং ওই ঘরের মধ্যে এতক্ষণেই ওর উপরে নজর পড়ে এই আগুনের যে রং বা আলো, এই আলোর মধ্যেও আমি রাসের চেহারা ভালো করে দেখতেই পাচ্ছি না, শুধুমাত্র দাড়িগুলো দেখা যাচ্ছে। সে আমাকে এইভাবে বলল যে আসো,
সাক্ষী হও। এবং আস্তে করে আমার কানের মধ্যে ফিসফিস করে বলল, তোমরাই তো মানুষ, দেখো তোমরা কত খারাপ। তারপর ওর দিকে ঘুরে এবং এক্স্যাক্ট কীভাবে কথাবার্তা বলে সেটা আমি আপনাদেরকে বলি, কারণ আমার পাই টু পাই, মোমেন্ট বাই মোমেন্ট মনে আছে। সে লোকটাকে জিজ্ঞেস করে, তারপর শেষবার কবে করেছিলে? দেখতে তো পাচ্ছি অনেক দিন ধরে ড্রাই হয়ে আছো, মানে শুকিয়ে আছো। শুকিয়ে থাকবে না কেন? তোমরা যা যা করেছ, লোকজন তো সব এখান থেকে পালিয়ে গেছে, এখন আর খোরাক মেরে না, তাই না? কিন্তু তোমার চেহারা দেখে খুব স্পষ্টভাবে বোঝা যায় ওই 11 বছরের মেয়েটার ঠোঁটে যখন কামড় দিয়েছিল তুমি, তখন তুমি তোমার সেন্সে ছিলেই না। আচ্ছা, তুমি কি ভেবে দেখেছিলে যখন তুমি তোমার ওই অতটুকু শরীরে কি হয়? বোঝো, ছিঁড়ে যায়। জোড়া লাগিয়েছ? জোড়া লাগাও না, আমার মনে হয় না সে বেঁচে আছে। লেটস সি, তাকে কি দেখা যায়? আকাশের দিকে তাকালো তখন রাস, এবং সে কি জানি হিসেব করলো, পরে বললো যে না, শি ডাইড। তুমি তোমার এই দাঁত দিয়ে তো তার ঠোঁটে কামড় দিয়েছিলে, তাই না? এতটুকু কন্ট্রোল তোমার উপরে ছিল না। এরপরেই আমি দেখলাম রাস ওই লোকের, আমরা তো মনে করতে পারি প্লায়ার বা অনেক কিছু, ও নিজের হাত দিয়ে তার থুতনির উপরে যে দাঁতের অংশটুকু থাকে না, 3-4টা দাঁত সহ, এটাকে কিভাবে জানি তুলে ফেলে, এবং শব্দ হয়, কট করে শব্দ হয়। সেটা তুলে ফেলে এবং ওই লোকটা দাপাচ্ছিল তখন, তার রক্ত পড়ছিল অনেক, তার পুরো মুখ ভেসে যাচ্ছিল তখন, এবং তখন রাস আস্তে করে তার কানে, মানে অ্যাজ ইফ কাউকে হুকুম দিল, তো যেখানে থাকিস না কেন এখন এইখানে আয়। এবং এখন আমি বুঝি এটা সেই এন্টিটি। আমরা ওইখানে পৌঁছানোর আগে ওই যে জলসা টাইপের যেটা হচ্ছিল, ওইখানে যে কথাবার্তা বলছিল, এটা সেই এন্টিটি, বেজুজের সেই লোকটা দাপাচ্ছিল বাধা অবস্থায়, এবং তার দাপানিটা থেমে যায়। দাপানিটা থেমে যাওয়ার মাত্রই সে মানে পানি ভরা চোখে আমার দিকে তাকায়, অ্যাজ ইফ মানে তাকে এসে কেউ পজেস্ট করেছে। কারণ মানে সে যে এখন পজেস্ট, এটা বোঝা যায়। তার চেহারা আমি ওইভাবে না দেখলেও তার চোখগুলো যে জল জল করছে ঘরের আগুন, এটা বোঝা যায়। রাস আস্তে করে বসে, মানে মাটির উপরে যেভাবে আমরা বসি ওইভাবে, এবং রাসের হাইটের কারণেই এরকম মনে হচ্ছিল যে রাস তখন ওই লোকের উপরে, হাইটের কারণে। সে আস্তে করে জিজ্ঞেস করে, বার্ক, মানে ঘেউ ঘেউ কর, সে বার্ক বলেছিল। তো মুখ তো কি হয়েছে আল্লাহ জানে, কথা বলতে পারছে না কেন জানি, কিন্তু ওই অঙ্গভঙ্গি করলো, মানে মুখ দিয়ে বহু বহু এরকম অঙ্গভঙ্গি করলো। তো এরপরে আমি দেখলাম যে রাস ওই লোকের কপালে আঙ্গুল রেখে আঙ্গুলটা একটু ঘোরালো, মানে আমাদের ব্রেনের যে সাইডটা থাকে না কপালের উপরের সাইডে, যে মাথার তালুতে, এদিকে কি জানি ঘোরালো, এবং আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে রাস কি জানি বলছিল এরকম।
বোঝা যায় যে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করছে সে। ওদিকে ওই লোকের মুখ বা কোনো কিছু, মানে রক্তের বাইরে আর কিছু বোঝা যাচ্ছে না, মানে দাঁত জিব্বা কোনো কিছু আছে কিনা কে জানে। এবং আমার স্পষ্ট মনে আছে, আমার এখনো মনে আছে, আমার মনে হয় ওর ঠোঁটের কোনো অংশ ছিঁড়েও গিয়েছিল নিচে। ওই কি জানি করছিল রাস, করা শেষ হবার পর মানে হয় না যে কেউ বাঁচার জন্য চেষ্টা করতে থাকে, আমি বুঝলাম যে ওই লোকের ভেতরে থাকা এন্টিটি নিজেকে পারে না যেভাবে পারে বাঁচানোর জন্য, মানে মাথা কাত করছে শুধুমাত্র মাথার মুভমেন্ট, এবং মাথার মুভমেন্ট নিয়ে বোঝাচ্ছিল যে আমি আমি মানে আপনার গোলাম, আমি আপনার গোলাম এরকম। তো রাস এইভাবে কথা বলে তাকে, মানে তুমি না আমার কুকুর, তোমার তো আমার গোলাম হবার তো স্পর্ধাই হওয়ার কথা না। আচ্ছা কুকুরেরা কি করে? তারা তার মালিকের কাজ করে। তোমরা আমার কাজ করা বন্ধ করে দিয়ে আমার নামেই কথা বলতে শুরু করে দিলে কবে থেকে তোমরা? এটা তো মানুষের কাজ, মানুষ পেছনে কথা বলতে পছন্দ করে, তোমরা আবার কবে থেকে আমার নামে কথা বলতে পছন্দ করবে? এমন এমন কথা বলো যেন আমার সাম্রাজ্য দখল করা তোমাদের জন্য চুটকির ব্যাপার, প্রশ্নই আসে না। আমি এই সাম্রাজ্য যা দাঁড় করিয়েছি, এই সাম্রাজ্য তোমরা দখলে নেবে? তোমরা প্রফেসর জানো না, আমার পরে কেউ এটা ধরেও রাখতে পারবে না, এটা ভেঙে চলে যাবে। এখন আমার সাম্রাজ্য নিতে গেলে তোমাদেরকে তো আমাকে সরাতে হবে, তার মানে আমাকে খুন করা প্ল্যান। তোমাদের আমাকে খুন করা প্ল্যান, মানে আমার কুকুর আমাকেই দিবে কামড়, আমার পালতু কুকুর আমাকে দিবে কামড়। আমার দিকে লক্ষ্য করে রাস্তা তখন বলে, দেখেছ আমার কুকুর আমাকেই ঘেউ ঘেউ করে। তারপরে সে ওই লোকের মাথায় হাত দিয়ে থাপড়ালো একটু, মানে কুকুরের পিঠে আমরা যেভাবে থাপড়াবো না ওইভাবে, মানে তাচ্ছিলের মতো। এই এভাবে সে বলছিল যে এই তুমি একটা কুকুর হয়ে তুমি কল্পনা করেছো যে তুমি আমাকে মেরে ফেলবে। আরো কয়েকটা থাপ্পড় মারলো তার মাথার পেছনে এবং বুঝালো তাকে, এবং তাকে বলল, আমি হতভম্ব হই না, আমি আশ্চর্য হই না, কিন্তু তুমি আমাকে আশ্চর্য করে দিলে। একটা কুকুর, দেখেছো এরা বলছে এরা আমাকে সরিয়ে আমাকে মেরে আমার সাম্রাজ্য দখল করবে। হোয়াট এ জোক। এবং এই হোয়াট এ জোক বলেই ওই লোকের মানে এবার ওই মুখে একেবারে নিচের সাইডে সে দুম করে ধরে, এবং আমি বুঝতে পারছিলাম যে সে মুচড়িয়ে ভাঙার চেষ্টা করবে, কিন্তু ও বুঝতে পারে যে আমি তো ওই জায়গায় দাঁড়ানো, এই জন্য সে নিজেকে হোল্ডে রাখে এবং আমার দিকে তাকিয়ে বলে, মানে এমনভাবে বলল যে মানে কথাটা তার ছিল এরকম, প্লিজ কিছু সময়ের জন্য আমাকে একা থাকতে দাও, একটু বাইরে অপেক্ষা করো। এত সুন্দর করে সে বলেছে। আমি শুধুমাত্র ঘুরেছি, এর মধ্যেই মটর মটর করে কোনো কিছু ভাঙার এবং মাংস পেশি ছেঁড়ার শব্দ আমার কানে আসে, আর পা যখন দাপড়ায় যে শব্দটা হয় সে শব্দটা। আমি বাইরে দাঁড়ানো, আমার দুই কানের মধ্যে আমির সাহেবের হাত, আমার চোখের সামনে আমির সাহেবের, মানে পুরোপুরি তো উনি আর চোখের সামনে নেই, জাস্ট উনি আমার সামনে, বোঝাচ্ছেন। আমি যখন কথা বলছি না, আমার নিজেরই আবার হার্টবিট বাড়তে শুরু করে দিয়েছে এখন। আমির সাহেব আমার দিকে তাকিয়ে আছেন আমাকে শান্ত করার জন্য। আমার এক্সাক্ট ওই সময়
কথা এখনো মনে আছে। আমার ব্রেনটা কেমন যেন একেবারে হালকা, একদম ঠান্ডা, এবং ওই রুমের ভেতরে কি হয়েছে ওইটা যেন আমার কাছে ম্যাটারই করে নাই। মানে ওই ছাউনির মতো ঘরের ভেতরে যে কি হচ্ছে না হচ্ছে ওইটা আমার কাছে কেন যদি কোন রকম ম্যাটারই করছিল না তখন। আমি জানি না, হয়তো এই জন্যই এখন যখন চিন্তা করতে গেলে আমার মাথার উপরে যেরকম এফেক্ট পড়ে, ওই সময় এই এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো যাতে আমার উপরে এফেক্ট না ফেলায়, হয়তো এই জন্য আমাকে জাদু করেছিল। এছাড়া অপশন নাই আর কি। একটা মানুষের মাথার উপরে কন্ট্রোল রাখা কঠিন জিনিস অনেক। কখন জানি আমাদের পেছনে এসে রাজ দাঁড়িয়েছে, এটা খেয়াল করিনি। অবশ্য আমি সব খেয়াল করেছি, আমি খেয়াল করিনি। এবং সে কথা বলছিল, তার কথাতে আমার হুঁশ ফিরে আসে। সে বিড়বিড় করছিল, এই ঘটনা কবে থেকে শুরু হলো যে আমার কুকুররাই আমার রাজত্ব কায়েম করতে চায়। এটা সবে হচ্ছে আজ থাকবে কাল থাকবে না, আমার সামনে দাঁড়াবে, নিয়ে থাকবে, বলবো বলটা নিয়ে বল নিয়ে আসবে, বলবো ওদিকে দৌড় দে, সেদিকে দৌড় দেবে। এরা কবে থেকে আমার এবারে এরকম নিঃশ্বাস চালো আর কি, এরকম করলো। তো এই ফুটা দেওয়ার পরে সে কাকে উদ্দেশ্য করলো জানি, মানে আশপাশে কেউ ছিল, কাকে উদ্দেশ্য করে বলল, সবাইকে জানিয়ে দাও যে আমি এসছি, এবং সবার কানে পৌঁছে দাও আমি সিকিউরিটি লেভেল আপগ্রেড করলাম ডেফকন 4-এ। এবার আমার দিকে সে তাকায় এবং সে আমাকে বলে, আজ সময় শেষ তোমার জন্য, তুমি আর বেশিক্ষণ ক্যারি করতে পারবে না। এদিকে আলো ফুটে যাবে, আলো ফুটে গেলে এই জঙ্গলে তোমার জন্য থাকা খুব মুশকিল, এবং ওই সময় ইনভেস্টিগেশন ক্যারি করা কঠিন। আমার আরও কিছু কাজ আছে, আমাকে একটু দেখে আসতে হবে যার কে কে দুঃসাহস করেছে, আমি দেখে আসবো। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, আগামীকাল রাতে মব পাড়ায় যাব, মব পাড়া, রেডি থেকো। একটু ফান হবে, একটু স্পোর্টস হবে। তোমরা হয়তো ক্রিকেট পছন্দ করো, ফুটবল পছন্দ করো, বাট আমার স্পোর্টস একদম ভিন্ন। লোকাল মার্কেটও পাওয়া যায় না এই সমস্ত জিনিস। ও লোকাল মার্কেট বললাম, লোকাল মার্কেট হবে কেন, প্রিমিয়াম মার্কেটগুলোতেও পাবে না। তোমাকে দেখাবো। এরপর আমি সাহেবের দিকে এসে তাকাই এবং বলে, ভালো মতো টেক কেয়ার করো। তো আমি আবার আমির সাহেবের দিকে ঘুরে তাকিয়েছি। এই মোমেন্টের মধ্যেই, এই কয়েক মোমেন্টের মধ্যে আমার নজর সরতে সরতেই রাস সেখান থেকে একদম গায়েব হয়ে যায়। আমার এখনো মনে আছে যে আমি আমির সাহেবকে বলেছিলাম আমার পক্ষে তো জেগে থাকা সম্ভব না, আপনি আমাকে বাসায় নিয়ে যাবেন। তা আমির সাহেব বললেন যে তোমাকে কষ্ট হচ্ছে। তো ওই সময় ফিলিংটা আমি বললাম যে না, কষ্ট হচ্ছে না, কিন্তু আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি অন্যায় করছি। আমি সে বলল যে না, আমি তোমাকে কোনো কিছুর মধ্যে ঢুকতে তো দিচ্ছি না, অন্যায় হচ্ছে না, তুমি শুধু দাঁড়িয়ে দেখছো। তখন আমি আবার ওনাকে বললাম, আর এই যে ভেতরে কি করলো জানেন? তা আমি সে আমাকে করলেন, বললাম যে ওই সাবজেক্ট নিয়ে যাতে কথা না বলি। ওই লোকের সাথে রাত কি করেছে, সেই লোক বেঁচে আছে না মরে আছে, এই সাবজেক্টটা আমি সে আমাকে এড়িয়ে যেতে বললেন। এবং আরও কিছু দূর হাঁটলাম। হাঁটার পরে একটা জায়গায় এসে পৌঁছালাম, যে জায়গাটায় পরিবেশটাই খুব সুন্দর, ছোপালো জায়গা কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। এবং আমি সাহেব উনি আমাকে বললেন যে তিনি আমাকে দেখে রাখবেন, এখন একটু ঘুমানো দরকার। তখনও কিন্তু অন্ধকার। তাই আমি ওনাকে বললাম, আমার পক্ষে দিনে আলো দেখা সম্ভব না,
আপনি আমাকে কি এক ঘুমে সন্ধ্যায় ওঠাতে পারবেন? কারণ সে তো এখানে দিনের আলোতে আসবে না। তা সে আমাকে বলেন ঠিক আছে। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার পরিবারের সবাই কেমন আছে। আমি এটা ঘন ঘন জিজ্ঞেস করতাম আতঙ্কের কারণে। তিনি আমাকে বললেন যে সবাই আলহামদুলিল্লাহ ভালো, সবাই ঠিক আছে। তারপর ওই ভয়ঙ্কর সন্ধ্যাটাই আমার চোখের সামনে আসে জানেন। আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে ঘুম পাড়িয়ে দেন, তো ঘুম আসছিল না, উনি আমাকে ঘুম পাড়ায়নি। আমি তখন ওনাকে বললাম চাই আমাকে কিছু কিছু কোরআনের আয়াত তাফসির করে শোনান। তো তিনি আমাকে কোরআনের আয়াত তাফসির করে শোনাচ্ছিলেন। বনি ইসরায়েলের মনে সম্ভবত শুরুর আয়াত এটা। উনি ওনার মতো করে আমাকে শোনাচ্ছিলেন এবং আমি শুনতে শুনতে আমার মনে আছে আমি ওই তাফসিরই মনে হচ্ছিল যেন শুনছিলাম, এবং ওই তাফসিরই আমার মাথার মধ্যে বাজছিল একটা টেপ রেকর্ডারের মধ্যে, এবং ওই তাফসিরই শুনতে শুনতেই মনে হলো আমি ঘুমিয়ে গেছি, এবং ওই তাফসির শুনতে শুনতেই মনে হলো যে আমি ঘুম থেকে জেগে উঠেছি। মানে আমি এখন ঘুম থেকে জেগে উঠেছি। আর আজকে এটা সেই সন্ধ্যা, মানে একদিন মাঝখান দিয়ে গায়েব, দিনটা রাতের কিছু অংশ সহ দিনটা একেবারে নাই। এবং আমার চোখের সামনে আমি সাহেবের প্রেজেন্স আমি টের পাচ্ছি, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। একটা লোকের পক্ষে সম্ভব না মানে ম্যানিফেস্টেশনের মধ্যে থাকা বেশিক্ষণ। তার উপরে দিন গিয়েছে একটা বড়, এবং কে জানতো আর একটু পরে যে বৃষ্টি শুরু হবে, এবং এই বৃষ্টি আর মব পাড়ায় রাসের যে পাগলামিটা আমি দেখব কল্পনা করতে পারবেন না।